যে কোনো একটা মডেল, যে কোনো আমি যে মডেলটা কাজ করতে চাইবো সেই মডেলের দুইটা বিষয় আমাকে ইনক্লুডেড করে সিমের লাইনগুলোকে ট্রেস করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট ভিডিওতে। ইনসার্ট সিমের ক্লাস হচ্ছে, আর ছাত্রদেরকে আমরা বোঝাচ্ছি আমাদের প্রত্যেকটা সেকশনের আদ্যপ্রান্ত যাকে বলা হয়, একবারে ইন ডিটেলসগুলো আমরা এখানে তাদেরকে দেখানোর চেষ্টা করি। মাঝে মধ্যে আপনাদের সাথে সংযোগ স্থাপন করি, কারণ সারা দেশ থেকে আপনারা যে গ্লোবাল নলেজের সঙ্গে সম্পৃক্ত আছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করেন আমাদের ভিডিও দেখার জন্য, যার কারণে মাঝে মধ্যে আমাদের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখন এখানে বসে আছে দেশের বিভিন্ন জেলা থেকে আগত অনেক ছাত্ররা। আমরা একটু জানবো যে আমাদের কোন জেলার ছাত্ররা এখানে উপস্থিত আছে এই মুহূর্তে। আমরা শুধু পিছন দিক থেকে জেলা নিব, মানে গ্লোবাল নলেজ আসলে ভিন্ন একটা জায়গা যেখানে অনেক শ্রেণীর মানুষ একসঙ্গে উপস্থিত হয়। দেশের বিভিন্ন জেলাকে আমরা একত্রিত করি, এটা অনেক সময় টাকা পয়সা দিয়েও সম্ভব নয়, রাইট? আচ্ছা, আপনাদের কতদিন হয়েছে এখানে আসা? 10 দিন হয়েছে। আচ্ছা, একটা প্রতিষ্ঠানে 10 দিন আগে এসেছেন, তাহলে এই প্রতিষ্ঠান সম্পর্কে মোটামুটিভাবে আপনাদের রিড করা হয়ে গেছে যে আসলে প্রতিষ্ঠানটা আপনাদের জন্য কতটুকু সহায়ক হতে পারে। কারণ টেকনিক্যাল কাজ শিখতে আসছেন, তো যদি আমাদের সহায়ক না হয় তাহলে কিন্তু আমাদের হিতে বিপরীত ঘটবে। সাকসেসের বিপরীত কি হয়? আনসাকসেস। আচ্ছা, আমরা জাস্ট ডিস্ট্রিক্ট জানবো লাস্টে। কোন ডিস্ট্রিক্ট? রাজশাহী। প্রথমে রাজশাহী, তারপরে চট্টগ্রাম, রাজশাহী জেলা, ফেনী, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, মাদারীপুর, কক্সবাজার, সাভার, দিনাজপুর, বগুড়া, বরগুনার বিখ্যাত কি? তাও জানেন না বিখ্যাত কি? ফাইন হবে আজকে, ফাইন। নিজের স্পেশালিটি জানতে হবে। আমার রাজশাহী বিখ্যাত কি জন্য? আমার জন্যে। কি আমরা? আচ্ছা, তুমি আমরা আগে পার্সেল করতে বলো, আমরা দেখছি বিখ্যাত কি না, এটা খাইলে বুঝতে পারবো। গাইবান্ধা বাইরে রাখছেন কেন? ছেড়ে দিবেন। রাজশাহী, গুড। রংপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নরসিংদী, নেত্রকোনা, চট্টগ্রাম, পিরোজপুর, এখানে রাজশাহী, লালমনিরহাট, যশোর, রংপুর, ভোলা, রাজশাহী, ফেনী। সারা দেশই আছে গ্লোবাল নলেজে। তবে আপনার আলহামদুলিল্লাহ, আপনারা দূরে কেন? আপনারাও আসবেন ইনশাআল্লাহ, আমরা দাওয়াত দিচ্ছি। আমরা সিমের লাইনগুলো সম্পর্কে একটু জানবো। আমাদের এখানে সিমের ডিটেলস নিয়ে আমরা কথা বলেছি, কিছুটা বাকি আছে। এই বাকিটা ছাত্রদের সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা স্কিমেটিক দিয়ে সিমকে কিভাবে জানতে পারি সে বিষয়টি আমরা দেখার চেষ্টা করব। যে কোনো একটা মডেল, যে কোনো আমি যে মডেলটা কাজ করতে চাইবো সেই মডেলের দুইটা বিষয় আমাকে ইনক্লুডেড করে সিমের লাইনগুলোকে ট্রেস করতে হবে। নাম্বার 1, লেআউট। লেআউট ওপেন করেছি আমি, দেখেন আমরা MI5 একটা লেআউট ওপেন করেছি, আর হচ্ছে MI5 ডায়াগ্রাম। তাহলে আমাদের কয়টা জিনিস লাগবে? দুইটা। একটা হচ্ছে লেআউট, একটা হচ্ছে স্কিমেটিক বা ডায়াগ্রাম। লেআউট থেকে এখানে দেখেন আমরা এখানে সিম চেম্বার, মাদারবোর্ডটা যখন আমাদের কাছে লাইভ থাকবে সামনে, তখন মাদারবোর্ডের সিম চেম্বার কোনটা সেটা আমরা মাদারবোর্ডের সঙ্গে মিলাইলে আমরা লেআউটটা বুঝতে পারবো না প্রতিছবিতে যে কোনটা সিম চেম্বার। তো সিম চেম্বার আমরা যেহেতু বুঝতে পারছি, এখানে সিম চেম্বার দেখাচ্ছে। সিম চেম্বার এখানে দেখো যে 3টা কোড দেওয়া আছে। এটাকে বলা হয় সিরিয়াল নাম্বার, অথবা এটা ক্রমিক নাম্বার বলা যেতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি J1201, এটা হচ্ছে একটা J1201, J1200, J1202।
জে দিয়ে আমাদের কানেক্টর তিনটা নামে থাকে, এইচডিসি, জে আর এসওসি। তাহলে এখানে জে দিয়ে যত কিছু আছে সবগুলোই কানেক্টর। সেটা হতে পারে আমাদের সিম সকেট, হতে পারে চার্জিং কানেক্টর, হতে পারে ক্যামেরা কানেক্টর, হেডফোন জ্যাক, অথবা আমাদের নেটওয়ার্কের অ্যান্টিনা, সবগুলোই জে দিয়ে। তো জে দিয়ে আমরা প্রথমে এখানে তিনটা জে আসলো কেন? যদি কখনো আমাদের সিম চেম্বারের যে বডিটা আছে, স্টেনলেসের বডি, এই বডির সঙ্গে কোনো পজিটিভ লাইন সম্পৃক্ত থেকে থাকে, তাহলে সেখানে আমাদের এই বডিরও একটা স্ট্রাকচার দেখাবে এবং তারও ক্রমিক নাম্বার হবে। যেখানে আমাদের হচ্ছে পজিটিভ লাইন, সেখানেই আমাদের ওই পার্টের নাম্বার দেওয়া হবে। তো এখানে পার্টের নাম্বার পেয়েছি যে 1201। তো 1201 কেন দেওয়া হলো? এখানে তো আমরা আদার্স মডেলগুলোতে দেখি যে একটা সিম চেম্বারের দুটি কানেক্টরের ক্রমিক নাম্বার থাকে, যেমন এখানে 1200, 1202। তো 1201টা কেন অতিরিক্ত আসলো এটা দেখার জন্য আমরা এটাকে রিড করি। হ্যাঁ, কপি এবং এটা পেস্ট, সার্চ, ক্লিক। আমরা দেখতে পাচ্ছি যে 1201-এর কানেক্টর এখানে উপস্থিত। এই কানেক্টরে আমরা এখানে লাইন দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা লাইনের মধ্যে এখানে 10টা লাইনই ছিল গ্রাউন্ডের, এবং দেখেন G1 G2 G3 এভাবে G10, 10টা গ্রাউন্ড এখানে আছে। এবং G11 যেটা, সেটা হচ্ছে ডিটেক্ট সুইচ। আমরা যে সিম লাগাই না, সিম যখনই ঢোকায় ফোনে, সিম ঢোকার সাথে সাথে সিমটা লক হয়ে যায়, কুটুস করে একটা সাউন্ড হয়। এই লক হয়ে যায়, ওই সময় সিমটা সুইচিং হয়। এখানে সুইচিংয়ের জন্য একটা লাইন আছে, সিঙ্গেল লাইন। এই সিঙ্গেল লাইনটা যদি ডিটেকশন না হয়, তাহলে আপনার সিম পাবে না। এখন এটা কিভাবে ডিটেকশন আমরা দেখব, তার আগে আমি দেখি যে লাইনটা কোথায় গেছে। ডিটেক্ট সুইচ G11, G11 আমরা এসে দেখতে পাচ্ছি যে এখানে সরাসরি গেছে UIM, মানে সিম 1 প্রেজেন্ট এবং সিম 2 প্রেজেন্ট। এটা কিভাবে হয়েছে? আমরা জাস্ট এখানে ক্লিক দেই, সিম 1 প্রেজেন্টে ক্লিক, এরপর দুইটা রেজাল্ট আসছে আমাদের এখানে উপরে 1, আমরা দেখতে পাচ্ছি সিম 1 প্রেজেন্ট। এখানে E25 যে আমাদের বিজি নাম্বার আছে, সেই নাম্বারে আমাদের লাইনটা গেছে। এবং আমরা আবারও চলে যাই সিম 2 প্রেজেন্টে, সিম 2 প্রেজেন্ট, আবার দুইটা রেজাল্ট আসছে, আমরা ক্লিক দিই, সিম 2 প্রেজেন্ট লাইন আসছে কোথায় থেকে? C25। এর আগেটা কি ছিল? মনে নাই না? এখানে ক্লিক দিলে দেখেন আমাদের কি আসে, এটা হচ্ছে E25। ওকে, আর এখানে ক্লিক দিলে কি আসে? C25। তার মানে আমাদের সিপিইউ থেকে দুইটা লাইন বের হয়েছে আলাদা আলাদাভাবে। এই দুইটা লাইন এসে এক জায়গায় হয়েছে সিম 2 ডিটেকশনের জন্য। আসলে কি সিমে ধাক্কা দেয়? ধাক্কা দেয় না, এটা ডুয়েল চেম্বার। একটাই ড্রয়ার হয় না? একটাই তো ড্রয়ার হয়। আমি সিম 1 চেম্বারে সিম লাগিয়ে, সিম 2 এখনও খালি আছে, শুধুমাত্র একটা সিম লাগিয়ে যদি আমরা সিম ড্রয়ারটা ঢুকাই দিই, ওই ড্রয়ারটা গিয়ে যখনই ধাক্কা দেয় তখনই তো ডিটেকশনটা হয়। ঠিক আছে? তো এই ডিটেকশন ওটা ধাক্কা দিবে এবং সাথে সিমের লাইনগুলো অ্যাক্টিভ হবে, অ্যান্ড দেন আপনার সিম ফাংশন চালু হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি এটাকে আমরা কিভাবে দেখাতে পারি। এখানে যেহেতু আমরা এটা আর্ট করে রেখেছি, তো এই আর্টের মধ্যেই আমরা এটাকে সুন্দরভাবে দেখাতে পারবো। একটু খেয়াল করি, ডিটেকশন, তাই না? তাহলে আমরা এখানে একটা ডিটেক্ট পিন আঁকি, এটা হচ্ছে ডিটেক্ট পিন। আর ডিটেক্ট পিন এইভাবে একটা হচ্ছে আমাদের সুইচিংয়ের জন্য, ধরেন এটা গ্রাউন্ড। যখন আমরা সিম লাগাই এখানে, তখন এটাতে যে ধাক্কা দিলে কি হয়, এটার সঙ্গে অ্যাটাচমেন্ট হয়। এটা পজিটিভ লাইন আর এটা হচ্ছে গ্রাউন্ডের লাইন। ক্লিয়ার? সিম যখনই ঢুকাবো এখানে কি ধাক্কা দিবে, রাইট? আচ্ছা, এই লাইনটা আসছে কোত্থেকে? আমরা এখানে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ডিজাইন করি বোঝার স্বার্থে। এখানে আমাদের কি ছিল খেয়াল করেন,
এখানে একটা রেজিস্টার ছিল, কিন্তু আমরা সিম 1-এ কোনো রেজিস্টার পাইনি, তাই না? তাহলে আমরা যদি এটাকে সিম 2 ডিজাইন করি, তাহলে এখানে একটা আমরা রেজিস্টার দিতে পারি, স্বাভাবিক। এই যে ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ থেকে আমাদের এই ডিজাইনটা আসলো, এবং সিপিইউ থেকেই আমরা পেয়েছি কানেকশনটা এই সুইচিংয়ের জন্য। আরেকটা যখন সিম চেম্বার আমরা আঁকাবো, ওখানে এক্সট্রা লাইন থেকে আরও একটা লাইন বের হবে, যেটা হচ্ছে সুইচিংয়ের লাইন। সুইচিংকে আমরা এসডাব্লিউ হিসেবে জানবো। তাহলে সিপিইউ লাইন ছেড়ে দিয়েছে সুইচিংয়ের। এই সুইচিংয়ের লাইনটা কোথা থেকে ছিল? উপরে যে সিম চেম্বারের টিন প্রোটেকশনটা থাকে সেটাতে। যেমন এখানে আমরা একটা সেট দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, এই যে উপরে যে প্রোটেকশনটা আছে না, এই প্রোটেকশনের সাথেই ছিল এই সুইচিংটা। এবার আমরা যাই আবারও লেআউটে। আমরা সিম চেম্বারের পুরো কনফিগারটা জেনেছি, এখন আমরা যে 1200 এটাতে আমরা দেখব। ক্লিক, পেস্ট, সার্চ, ক্লিক। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লক 1, ক্লক 2। সিএলকেটা কি জানেন? সিএলকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি। একটা সিমের জন্য যে ফ্রিকোয়েন্সিটা প্রয়োজন হয়, এই ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি। ক্লক ফ্রিকোয়েন্সিতে হচ্ছে এটা পালসের মাধ্যমে এটা ওয়ার্ক করে। পালসগুলো যদি আপনার দেখে যে পার সেকেন্ডে কত পালস হওয়ার কথা, সে আমরা ধরে নিতে পারি 10,000, 20,000, 50,000, 1 লাখ। ধরেন কোথাও পালস হওয়ার কথা 1 সেকেন্ডে 50,000, সেখানে পালসের সংখ্যা যদি কমে 30,000 হয়ে যায়, তাহলে এগুলো ডিটেকশন করবে না, এই লাইনগুলো কাজ করবে না। ঠিক আছে? তাহলে আমরা এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এখন আমরা দেখি ক্লক 1 আর ক্লক 2, দুটো ক্লক হলো কেন? সিম চেম্বারে দেখবেন যে আমরা সিম চেম্বারে অনেক সময় এরকম লাইন পাই, এরকম, ঠিক আছে, এরকম লাইন পাই পাশাপাশি, এই দুটো কিন্তু সেম, এই জন্য ডাবল লাইন এখানে প্রকাশ করেছে। আসলে এটা হচ্ছে সিঙ্গেল লাইন, কিন্তু দুটো পিন থাকার কারণে এখানে ক্লক 1 আর ক্লক 2 দেখাইছে। এখন দেখি ক্লক 1টা আসলো কোত্থেকে। আমরা যখন সিমের লাইন পাবে না, আমি তো কয়েকটা মেথড দিয়েছি না, ফার্স্ট টাইম কি চেক করব, সেকেন্ড টাইম কি চেক করব, থার্ড টাইম কি চেক করব। তো ধরে নিলাম যে আমাদের সিএলকেতে প্রবলেম, তো সিএলকে জাস্টিফিকেশনের জন্য আমরা এখানে আসবো। সিএলকে লাইন বের হয়েছে S4 আর S5, এটা হচ্ছে S4 S5 ওই সকেটের 4 নম্বর পিন আর 5 নম্বর পিন, এখান থেকে লাইন বের হলো। এখানে দেখেন আমরা এখানে কিন্তু কনফিউজ হই, যেহেতু অনেকে বিগিনার আমাদের এই ক্লাসগুলো দেখে, যার কারণে বলছি যে এটা কিন্তু এই ফাংশনটা কিন্তু ডিটাচ, এই লাইনও আলাদা, এই লাইনও আলাদা। টাচ হলে এরকম গোল চিহ্ন থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের এই লাইনটা এর সঙ্গে টাচ হয়নি, এটা চলে গেছে এখান থেকে। এখন এই লাইনের সঙ্গে কি আছে দেখেন, এখানে ইউএসডি একটা ডায়োড রয়েছে। এই ইউএসডি ডায়োডটা যদি কখনো লিকেজ হয়, তাহলে আপনার সিম রিজেক্টেড আসবে, করাপ্টেড আসতে পারে, সিম কার্ড ইরোর আসতে পারে। আবার সিম কার্ড লাইন পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে যখনই ওয়ার্কিং মোডে যাচ্ছি, কল দিচ্ছি, কলের প্রেশার আসছে, ইন দ্য মিন টাইম আপনার ওই প্রেশারের সময় তখন আপনার সিম ছেড়ে দিতে পারে। এই সিমটমগুলো আপনি পাবেন। এরপরে চলে আসলো কম্পোনেন্ট পেয়েছি কয়টা? একটাই। এখানে আপনাকে দুইটা দেখাচ্ছে, এটা তো কম্বো, ডায়োডটা কি কম্বো না? তাহলে এটা একটা। এখন আমাদের সিএলকে সিম 1, আমরা যদি এটা ক্লিক দেই, তাহলে আবার রেজাল্ট পাই কয়টা? দুইটা। ক্লিক। E23 GPIO, জেনারেল পারপোজ ইনপুট আউটপুট। তাহলে সিম 1 ক্লক জেনারেল পারপোজ ইনপুট আউটপুট নাম্বার হচ্ছে 110, আর আমরা বিজিএ নাম্বার হচ্ছে E23। এখানে বুঝার বিষয় আছে, GPIO যেখানে থাকবে সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, প্রসেসর বা সিপিইউ। ওকে, আচ্ছা, তাহলে এটা GPIO জেনারেল পারপোজ ইনপুট আউটপুট, এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিংয়ের ইনপুট আউটপুট ডাটা নাম্বার এত। তার মানে এটা বুঝতে হবে, মানে আপনারা যেহেতু মাস্টার কোর্স করছেন, অ্যান্ড্রয়েড মাস্টার কোর্স না, তো মাস্টার কোর্সে যদি আপনি মানে ইন ডিটেলস একদম শেষ পর্যন্ত না জানেন, তাহলে আপনি মাস্টার হবেন কি করে? তাহলে এই প্রশ্নটাও আপনাকে ভাঙতে হবে। একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যদি ধরে নেন যে আপনার 500 GPIO,
মানে 500টা হচ্ছে জেনারেল পারপোজ ইনপুট আউটপুট বিদ্যমান আছে, তাহলে এখানে যখন জেনারেল পারপোজ ইনপুট আউটপুট দেখাবে তখন 1 থেকে 500 পর্যন্তই দেখাবে। আপনার ভাগে এখন কোনটা পড়েছে? আমরা ক্লক চেক করতে পেয়েছি যে E23, অর্থাৎ E23 হচ্ছে বিজিএ। এটা কি বিজিএ? কাকে বলা হয়? বলকে। তা বলেরও একটা নাম্বার আছে, এটা হচ্ছে ইনপুট আউটপুট নাম্বার, এটা হচ্ছে বল নাম্বার। আর UIM সিম 1 ক্লক, এটা হচ্ছে আপনার লাইন নাম্বার, লাইন নেম, সরি লাইন নেম। আর এটা হচ্ছে সিম 1, এটা হচ্ছে সিম নাম্বার, সিম নাম্বার। ঠিক আছে, তাহলে আপনার এখানে কয়টা ছিল? GPIO 1, E23 বিজিএ নাম্বার 2, তারপরে ক্লক, এটা হচ্ছে লাইন নেম, তারপরে সিম 1, এটা হচ্ছে সিম নাম্বার। 4টা ফাংশন এখানে আপনাকে বুঝতে হবে। এখন এই লাইনটা কিভাবে দিয়েছিল? আমরা এটা সিম ক্লক জেনেছি, তাই না? তাহলে ক্লক কোথায় ছিল? এখানে না? তো ক্লকটা আসছে কোত্থেকে? সিপিইউ থেকে। তাহলে সিপিইউ থেকে আমরা যদি একটা লাইন বের করি, এটা মন্দ হয় না। আমরা একটু এটাকে ফ্রেশ করি। ক্লক নাম্বার হয়েছে। যেহেতু এই যে এই ডায়াগ্রামটা আমরা একটু ছড়াছড়াভাবে দেখাচ্ছিলাম, যার কারণে এটা একটু এলোমেলো হয়েছে। আমরা বোঝানোর সাথে এটা একটু সহজ করার চেষ্টা করছি, যদিও বা আমাদের ডায়াগ্রামটা অতটা ফ্রেশ হয়নি আজকে। তো এখান থেকে যে লাইনটা বের হয়েছে এটা হচ্ছে বিজিএ। আমি আবারও ক্লিয়ার করি, এটা হচ্ছে বিজিএ। এর নাম্বার কি ছিল? E23। এইটা হচ্ছে E23। E23 থেকে যে নাম্বারটা, যে লাইনটা বের হয়েছে, সেই লাইনটা হচ্ছে GPIO নাম্বার কত? 110। এই তো সুন্দর বুঝেছেন। আর এই লাইনের নেম কি ছিল? CLK, UIM CLK 1, এমনই তো ছিল না? এই হচ্ছে বিষয়। তাহলে সুন্দর আমরা বুঝতে পেরেছি। যদি এই লাইনটা আমরা কখনো ফল্ট পাই, ধরেন আমাদের ডাটা, ক্লক, রিসেট, এগুলো সব হচ্ছে সেম ভ্যালু পাবো আমরা, জিআর ভ্যালু সেম। এখন যদি এখানে আমরা অন্যগুলোতে পাচ্ছি ধরেন 560, এটাতে এসে 310, তাহলে এটা কমে গেছে না? যদি 310 হয়, তাহলে এখানে যে ডায়োডটা ব্যবহার করা হয়েছে ESD, এই ডায়োডটা লিকেজ হয়ে গেছে এবং এই গ্রাউন্ড থেকে এটা সেমি কন্ট্যাক্ট করছে, যার কারণে এই ভ্যালুটা কমে গেছে। এখন এটার কারণে ফলাফল কি হবে? আপনার সিম কার্ড ইরোর, রিজেক্ট অথবা ইনসার্ট সিম, এরকম ফল্ট আসতে পারে। তাহলে এখানে জাস্টিফিকেশন আমাদের কি কি আছে? সিপিইউ মানে সাপ্লাই, আর হচ্ছে আপনার রিসিভ, একদম ফাইনাল ডেস্টিনেশন, আর মাঝে যেগুলো কম্পোনেন্ট আছে সেগুলো চেক করতে হবে। এবার আবারও আসি, এই লাইনটা পেয়েছি আমরা, একটা কম্পোনেন্ট ছিল। এবার আমরা আসি যে ভিসিসি যেটা ছিল সেটা হচ্ছে ভোল্টেজ। এখানে দেখতে পাচ্ছি NFC, সিম1, ভিসিসি। এই ভিসিসি লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টা ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটার এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মাইক্রোফ্যারাড এবং 100 ন্যানোফ্যারাড আছে, এবং এগুলো হচ্ছে 16 ভোল্ট আর 25 ভোল্ট সহনশীল 2টা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। এখানে ESD ডায়োড একটা আছে। এই ডায়োডটা লিকেজ হলে সেম কন্ডিশন আপনার হবে, এবং এই ক্যাপাসিটারগুলো লিকেজ হলে আপনার সিম পাবে না, ছেড়ে দিবে, রিজেক্ট হয়ে যাবে, এই ধরনের প্রবলেম আসবে। এটা যদি শর্ট হয়ে যায় তাহলে সিম ডিটেক্ট করবে না, একবারে ইনসার্ট সিম দেখাবে। একটাই কম্বো, এটা ডায়াগ্রামে যখন দেখাবে তখন 2টা মনে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন এই লাইনটা কোথায় গেছে এটা জানার জন্য আমাকে NFC, সিম1, ভিসিসিতে আসতে হবে। ক্লিক। এবার দেখুন আমরা এখানে 3টা রেজাল্ট পেয়েছি। এই 3টা রেজাল্টের মধ্যে এটা একটা, এবং এটা এখানে ইন করছে U450। দেখুন U450, এবং U450 হচ্ছে কি এটা আমাদেরকে জানতে হবে। এটা ইউ মানে আইসি,
আর 450 মানে আইসির পার্ট নাম্বার 450। এই 450 যে আইসিটা আছে সেই আইসিতে এই লাইনটা সাপ্লাই হয়েছে ওই আইসি থেকে, এবং এই লাইনটা ঢোকার সময় দেখেন সেম ভিসিসি A5 পিন। তাহলে এখানে বোঝার বিষয় আছে যে এটা কি, এটা হচ্ছে লাইন নেম, লাইন নেম সেম ভিসিসি। A5 এটা হচ্ছে বিজিএ নাম্বার। আচ্ছা, এটা ক্যাপাসিটর, ওকে। আর এটা হচ্ছে লিঙ্ক ওখানে যাওয়ার জন্য। তাহলে আমরা শুধু এখন দেখব U450 এই পার্ট নাম্বারটা কোনটা। লেআউটে আসি, আমরা ম্যানুয়ালি চেক করতে পারি যেহেতু আইসি। U450 কোথায় আছে একটু দেখেন, U450 এই যে দেখুন, ম্যাক্সিমাম যে ফোনগুলো থাকে ম্যাক্সিমাম ফোনের ডাটা লাইনগুলো সিএলকে রিসেট ডাটা ম্যাক্সিমাম মানে 98-99% ফোনে সিপিইউ থেকে ডাটা আসে। কিন্তু আমরা এখানে ডাটাটা পেয়ে গেলাম কোথায়, ভিসিসি পেলাম কোথায়, পিএমে। পিএম সাধারণত দেখা যায় যে মেন পিএম থেকে আপনার সিমের ভোল্টেজ আসতে পারে, অথবা আপনার সেকেন্ডারি পিএম, অথবা লাইট পিএম, অথবা হচ্ছে আপনার অডিও পিএম, ভিন্ন ভিন্ন পিএম থেকে আমাদের এটা আসতে পারে। তো এখানে দেখেন একটা মাদারবোর্ডের একদম উপরিভাগে আমাদের এই আইসিটা ছিল। এই যে U450 উপরের সাইডে, এটাই হচ্ছে আমাদের ভিসিসি লাইন বের করেছে ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা, এই পার্ট নাম্বার আমরা বুঝতে পেরেছি। এবার আমরা চলে যাব হচ্ছে আবার হচ্ছে আমাদের আগের ওই ফাংশনে, এবং আমাদেরকে জানতে হবে রিসেট। তাহলে রিসেট লাইনে কি আছে, এই ফাংশনে আমরা দুটো ক্যাপাসিটর পেয়েছিলাম ভিসিসিতে। আচ্ছা, রিসেট লাইনের সঙ্গে পেয়েছি আমরা আবার একটা ইএসডি ডায়োড। তাহলে এটার ফাংশনে এই ডায়োডের প্রবলেম হলে আমরা কি রেজাল্ট পেতে পারি এটা আমরা তো বুঝতে পেরেছি। এটা আসছে কোত্থেকে, মাঝে একটা কম্পোনেন্ট, তারপর আমরা যদি ক্লিক দেই দুইটা রেজাল্ট, একটা রেজাল্ট আমরা পেয়ে গেলাম, দেখতে পাচ্ছি UIM1 SIM1 রিসেট লাইন হচ্ছে F26টা হচ্ছে বিজিএ নাম্বার, জেনারেল পারপাস ইনপুট আউটপুট নাম্বার হচ্ছে 111। আসছে কোত্থেকে, সিপিইউ থেকে। জিপিআইও লেখা থাকলে বুঝতে হবে সিপিইউ থেকে। এবার আমরা আবারও যাই আগের লাইনে, জি না, ইএমএমসি থেকে তো আসবে না লাইন, ইএমএমসির তো কোনো তথ্য আসেনি এখনো। এরপর আমরা কি পাচ্ছি, IO1 IO2 মানে দুটোই একই লাইন, এবং IO হচ্ছে ডাটা, SIM1 যে ডাটা বলেছিলাম না, এই যে এই ডাটা, এটাই হচ্ছে IO ইনপুট আউটপুট। তো ইনপুট আউটপুট যেটা আছে সেটার সঙ্গে আমরা পেয়েছি হচ্ছে, দেখুন এটা হচ্ছে VREG L9A অন P8 মানে 1.8 ভোল্ট, আর L9A এই জিনিসটা সম্পর্কে বলি। L9A এটা হচ্ছে LDO ভোল্টেজ, ওকে, LDO ভোল্টেজ, এবং এই LDO ভোল্টেজ হচ্ছে A, এটা হচ্ছে 1.8 ভোল্ট, এটাকে বলা হয় VREG বা রেগুলেটর ভোল্টেজ। এটা হচ্ছে 10 কিলো ওহমসের রেজিস্টার দেওয়া আছে, এবং এই রেজিস্টার আবার লাইনটা গেছে এখানে দেখেন ডায়োড, এবং লাইনটা এদিকে সাপ্লাই হয়েছে। এখানে দেখুন, এখানে একটা কনফিউশন আছে, একটা লাইন এভাবে দেখানো হলো, আসলে কেন এটা হয়েছে, এই যে এটা যদি আমরা জানি, এই রিসেট লাইনটা এভাবে আসছে, এটা ছিল ডাটা না, ডাটা লাইনটা এভাবে আসছে রেজিস্টার, ওকে। আর এটা ছিল L9A VREG 1P8, ওকে। তাহলে 1.8 ভোল্ট, এটাই হচ্ছে পুল আপ রেজিস্টার, RA রেজিস্টার। আর এখান থেকে আরেকটা লাইন বের হয়েছে কোথায়, ডায়োডে, ESD, এটা হচ্ছে গ্রাউন্ড। কিন্তু
মূল লাইন কিন্তু এখানে আছে। এটা কি ছিল? UIM কি ইন ডাটা ইনপুট আউটপুট, এটাই হচ্ছে মূল লিঙ্ক। কোথায় গেছে? এখান থেকে পাবো। এটা কেন? এটা হচ্ছে 1.8 ভোল্ট এবং এটা হচ্ছে 10 কিলো ওহমের রেজিস্টার। এখানে সামান্য কিছু ভোল্টেজ প্রয়োজন হবে, 0.5 0.6 এই টাইপের ভোল্টেজ। এই ভোল্টেজটা আসার জন্য PM এর অ্যানাদার একটা লাইন ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? যদি কখনো সিম পায় না, কোল্ড টেস্টিংয়ে প্রত্যেকটা পিনের ভ্যালু পেয়েছেন, প্রত্যেকটা পিনের ভ্যালু পেয়েছেন। এই প্রত্যেকটা পিনের ভ্যালু পাওয়ার পরেও আপনার সিম ডিটেক্ট করছে না। ম্যাটার করতে পারে যে আপনার এই যে VREG যেটা হচ্ছে LDO ভোল্টেজ নাম্বার 9, এই ভোল্টেজটা এখানে আসছে কিনা এটা দেখার জন্য। তাহলে এই ভোল্টেজটা কোত্থেকে আসবে এটা আমরা দেখি। ক্লিক 1 U450 কোত্থেকে আসছে? ওই পাওয়ার আইসি থেকে। যেটা VCCর ভোল্টেজ দিয়েছে ওই পাওয়ার আইসি আপনাকে এখানে ভোল্টেজ দিল, এবং এই ভোল্টেজটা ছিল হচ্ছে দেখেন PMU VCC B5 নাম্বার পিন থেকে। ওটা ছিল A5, এটা B5। তাহলে এই সিম চেম্বারে আমাদের ডাটা লাইনে ভোল্টেজের প্রয়োজন আছে, যেটা পুল আপ রেজিস্টারের মাধ্যমে। এখন এখানে বুঝতে হবে ভ্যারাইটি শিক্ষা দরকার। অলরেডি হারিয়ে গেছেন? মাথায় জটলা লাগছে। সব কিছু ঠিক আছে। এই পুল আপ রেজিস্টার এখানে কি ছিল? 10K ওহম। মানে মোবাইল সার্ভিসিং সেক্টরে আমি একজন ছাত্র, কারণ কি প্রতিনিয়ত তো অধ্যয়ন করতে হচ্ছে, টিচার হওয়ার সম্ভব না এই সেক্টরে। আপনি হতে পারেন বাংলাদেশে সর্বোচ্চ লেভেলে শিক্ষিত, কিন্তু আপনি ছাত্র। আমরা আজীবনে দেখে আসছি সাধারণ বিজ্ঞান, বিজ্ঞান অসাধারণ কবে হবে? বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছে অসাধারণ কৃতিত্বই শুধুমাত্র সৃষ্টিকর্তার, আর কারো নাই। তিনি অসীম ক্ষমতার মালিক, তিনি হচ্ছেন পৃথিবীর মহাবিজ্ঞানী, তার উপরে কেউ বিজ্ঞানী নেই। এই জন্য আপনি পৃথিবীতে যত বড়ই বিজ্ঞানী হন না কেন, আপনাকে বলা হবে সাধারণ বিজ্ঞানী। আপনি যখন লিখবেন অনেক তথ্য লিখছেন, সাধারণ বিজ্ঞান। আবার ধরেন আর্মির লেফটেন্যান্ট জেনারেল, ওই জেনারেল সাধারণ থাকতে থাকতে হয়েছে আর্মি প্রধান হয়ে গেছে, তাও জেনারেল। অসাধারণ হওয়ার সুযোগ মানুষের ক্ষমতা তো এতটুকুই। আমি যেটা বলছিলাম, এখানে যে পুল আপ রেজিস্টারটা পেয়েছি 10 কিলো ওহম, আয়রন টাচ করেছেন, হিট লেগেই আপনার হচ্ছে আর লিকেজ হয়ে গেছে, মেগা ওহম। এখন কি ফলাফল? বাধা দিচ্ছে, ভোল্টেজটা আসলো না, সিম পাবে না। আর আপনি লাইনের ভ্যালু ট্যালু থেকে শুরু করে সব কিছু ওকে, এভরিথিং ওকে। আপনি ডাইরেক্ট গেলেন CPU রিভলভ করতে, কমন ইস্যু। CPU রিভলভ করলে ঠিক হয়ে যায়, রিভলভ করলে ঠিক হলো না, যেমন ছিল তেমন। ওই রেজিস্টারটাকে কি মাপবে? এই জন্য আমি বলেছি যে গ্লোবাল নলেজ আপনাকে অ্যান্ড্রয়েড মাস্টার কোর্স করাই। মাস্টার কোর্স করলে কি হয়, আপনি আদ্যপ্রান্ত শেষ পর্যন্ত দেখা, জাজমেন্ট করার শক্তি আপনি অর্জন করেন। আচ্ছা, তাহলে আমরা এই সিমের ক্লাসে আজকে দেখেন 10 মিনিটে ক্লাস শেষ করা যাইতো, কিন্তু আমরা 2 ঘন্টা তো শেষ করতে পারছি না। একটা টপিকে একদিন চলে যাচ্ছে। এই রেজিস্টারটাকে আমাদেরকে পরিমাপ করতে হবে, ঠিক আছে? ভোল্টেজ সঠিক আসছে কিনা দেখতে হবে, অ্যান্ড দেন আমাদের কোল্ড টেস্টিং করতে হবে। এবং সাপ্লাই তো এখনও দেখিনি আমরা, সাপ্লাইটা দেখি। সাপ্লাই দেখার জন্য আবার আসি। এই যে সাপ্লাই। তাহলে আমরা পেয়েছি এটা হচ্ছে ডাটা। ডাটার পরে আমাদের যে লাইনটা আসে সেটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে NFC SW দরকার নাই। তাহলে আমরা CLK পেয়েছিলাম না, CLK, রিসেট আর ডাটা, তিনটাই ডাটা লাইন, একটা হচ্ছে VCC। আর এই সুইচিংয়ের এখানে VPP একটা লাইন দেখতে পাচ্ছি, দেখেন VCC অন VPP। আচ্ছা, এটা হচ্ছে NFC
SW ইনপুট আউটপুট এইটা এখানে কিছু আছে নাকি দেখেন, এখানে রেজিস্টার পার্ট নাম্বার দিয়েছে কিন্তু 1206। এই রেজিস্টারটাকেও চেক করতে হবে, এর কী অবস্থা এটা আমাকে জানতে হবে। লেআউটে এসে এটা পেস্ট করে দেন, সার্চ ক্লিক। এখানে একটা রেজিস্টার ছিল এবং এটা সিম চেম্বারের এই নিচের দিকে, এটা ঠিক আছে কিনা দেখতে হবে। অ্যান্ড দেন আমরা এখান থেকে ক্লিক দিই, এখানে 16, আসলে এটা কিছুই না, এই লিঙ্কটা হচ্ছে আচ্ছা NFC P12 1। এই লাইনটা অপশনাল, হ্যাঁ সব সেটে থাকবে না কিন্তু। আমরা পেয়েছি U450-এ, U450-এ সিম SW ইনপুট আউটপুট, ওই যে সুইচিংয়ের লাইনটা এখান থেকে আপনার হচ্ছে UICC দিয়েছে, তো এটা অপশনাল, সব সেটে থাকবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা সিমের লাইন চেক করার সময় এখানে গুরুত্বপূর্ণ যে পার্ট ছিল সেটা হচ্ছে আপনার পুল আপ রেজিস্টার, সাথে কম্পোনেন্ট, আর সবচাইতে বড় বিষয় ছিল কি একটা সিম চেম্বারের বডির সঙ্গে আমাদের সুইচিংয়ের লাইন। এখন সুইচিংয়ের লাইনটা কি আমরা জাজ করেছিলাম? হ্যাঁ আচ্ছা, সুইচিংয়ের লাইন কোথা থেকে আসছিল? CPU থেকে। সুইচিং, এই সুইচিংয়ের লাইন দেখুন যে G11টা গেছে সিম 1 প্রেজেন্ট, সিম 2 প্রেজেন্ট, দুইটা সিমের জন্য দুইটা লাইন বের হয়েছে। এই লাইনটাকে আমাদের চেক করতে হবে। এখানে যে রেজিস্টারটা ছিল এই রেজিস্টারটা 0 ওহমের, এই রেজিস্টারটা যদি কখনো ওপেন হয় তাহলে আপনার সুইচিং কাজ করবে না। সেক্ষেত্রে আমরা কি করব, এই রেজিস্টারকে চাইলে জাম্পার করতে পারবো। কত ওহমের পর্যন্ত রেজিস্টার জাম্পার করা যায় এটা তো আমি বলেছি। আচ্ছা, তাহলে আমরা এটা এভাবে করব। যদি কখনো এটা মেগা ওহম হয়ে যায় সমস্যা, লিকেজ হলে কিন্তু এটা মেগা ওহমে চলে যেতে পারে, এটাও একটা সমস্যা। তাহলে আমরা সব ঠিক আছে, কিন্তু যদি আমাদের ডিটেকশন সুইচ ঠিক নাই তবুও সমস্যা হতে পারে। এর জন্য আমরা ডায়াগ্রামে যাব এবং দেখব যে আমাদের ডিটেকশন সুইচিংয়ের কোনো পিন আছে কিনা, এটা দেখে আমাদেরকে কাজ করতে হবে। আশা করি অনলাইনে যারা আমাদেরকে দেখলেন কিছু সময় সাথে রাখার চেষ্টা করেছি। আমরা আপনাদের কাছে কিছুই চাই না, আমরা কারিগরি শিক্ষাকে আপনার দ্বারগোড়ায় পৌঁছাতে চাই এবং জীবনে যদি আমরা উন্নত জীবনের অধিকারী হতে চাই, সম্মানিত হতে চাই, আমাদের পরিবারের হাল ধরতে চাই এবং আমরা সৎ পথে আমাদের রিজিকের অনুসন্ধান করতে চাই, তাহলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। আপনি হতে পারেন অনেক শিক্ষিত, হতে পারেন অনেক টাকার মালিক, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত সমাজে কন্ট্রিবিউশন না রাখেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ভ্যালুই নেই পৃথিবীতে। এটাই সত্য, এটাই সুন্দর। এবং 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 আপনি যদি কোনো বড় কর্মকর্তা হওয়ার চিন্তাভাবনা করেন, তাদের চাইতে একজন টেকনিক্যাল পারসন অনেক বেশি অবদান রাখতে পারে। নিজ অবস্থানে থেকে ছোট্ট একটা দোকানের মালিক হয়েও যদি আপনি 5 জন মানুষের কর্মসংস্থান করতে পারেন, এটা আপনার জন্য অনেক বেটার কিছু। আর আমরা বাংলাদেশে একটি লজ্জাজনক ইতিহাস আমরা পেয়েছি, দেখছি, আগামীতে এটা চেঞ্জ হবে কিনা জানি না। যারা উচ্চ পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তা, আমরা তাদের কাছ থেকে ম্যাক্সিমামই সমাজে ভালো কিছু করার প্রত্যয়ে কখনোই কোনো কিছু পাইনি। তারা আমাদের কখনোই ভালো কোনো কাজে আসেনি, শুধুমাত্র তারা রাষ্ট্রীয় যেসব সুযোগ সুবিধাগুলো আছে তারা এগুলো ভক্ষণ করার চেষ্টা করেছে। পক্ষান্তরে আমরা চাই যে এটার পরিবর্তন ঘটুক এবং আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে নিজেদের প্রচেষ্টায় আমরা দেশ এবং জাতির কল্যাণে কাজ করছি, রাইট? এটা আমরা সবাই করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।